যারা ইন্ট্রোভার্ট পার্ট 1 দেখে ফেলেছেন তাদেরকে বলছি, কারণ পার্ট 2টা আরও স্পেশাল। এই পার্টে তিনি অ্যাকচুয়ালি কেন আমেরিকা থেকে চলে এসেছিলেন সেটা বলেছেন, তার লাইফস্টাইল সম্পর্কে তিনি বলেছেন, ইভেন তিনিও কিন্তু ডিপ্রেশন টাইম পার করেছিলেন সেটা কথাও কিন্তু আমরা এই পার্টে জানবো। ওইটা হওয়ার পরে আমি 10 বছর থাইমা ছিলাম। তাই আপনি যদি পার্ট 1টা এখনো দেখে না থাকেন তাহলে আই বাটন থেকে পার্ট 1টাকে দেখে আসবেন, তারপরে পার্ট 2টা দেখা শুরু করেন। দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। আপনার ওই যে নিউট্রিশনিস্টকে আপনি লাইফস্টাইল বলছিলেন কিনা আই ডোন্ট নো, বাট আই ওয়ান্ট টু নো অ্যাকচুয়ালি হোয়াটস ইউর লাইফস্টাইল এন্ড লাইফস্টাইল আপনি ব্রেক ডাউন করবেন A to Z আনন্দে বাঁচতে হবে, মানে স্ট্রেস এইটার ফ্রি। কোনো অল্টারনেট নাই, মানে এইটাতে পৃথিবীতে কোনো অল্টারনেট নাই। তোমার আনন্দে বাঁচার নিয়মটা কি আমি বলে দিই। তুমি যখন তোমার মনের মধ্যে একটা ফিলোসফি সেট করে ফেলাতে পারবা, তাহলে তোমার আনন্দ কেউ কেড়ে নিতে পারবা। ফিলোসফিটা কি জানো? ফিলোসফিটা হচ্ছে এই 15 কোটি টাকার ফ্ল্যাটে থাকলে অথবা পরাইলের বস্তিতে থাকলে ইন সার্টেন টাইম আমি মারা যাবো, এই মৃত্যুকে ও আটকাইতে পারবো না, আমি আটকাইতে পারবো না। তার মানে একটা লেভেল গিয়ে পরে গিয়ে আমরা সবাই সমান হয়ে যেতে পারতেছি। সো আমার তো আসলে কোনো ভ্যালিড রিজন নাই কষ্ট পাওয়ার, দুঃখ পাওয়ার, অসুখী হওয়ার। অসুখী হওয়ার ভ্যালিড রিজন থাকতো যদি মানুষ অমর হয়ে আসতো। বুঝো ব্যাপারটা, তুমি যেই জায়গায় থাকো, আমি যেই জায়গায় থাকি, এক জায়গায় গিয়ে কিন্তু আমরা সবাই সমান হয়ে যাচ্ছি। আমি প্রধানমন্ত্রী, তুমি একটা নর্মাল চোর, বাট ফাইনালি তুমি সাদা কাপড় পরতেছো, আমিও সাদা কাপড় পরতেছি, এক জায়গায় গিয়ে আমরা সমান হয়ে যেতেছি। তাইলে তুমি বরং যতটুকু সময় দুনিয়াতে বাঁচতেছো আনন্দে থাকো, কষ্টে থাকার কোনো কারণ নাই। মানুষ হিসেবে তুমি সর্বশ্রেষ্ঠ এই কারণে যে ছোটোখাটো দুঃখ ঝড়ঝাপটা আমাদের মধ্যে আসবে, কিন্তু এগুলো আমরা তলোয়ারের মতো ঠেক দেওয়ার ক্ষমতা আমাদের মধ্যে তৈরি করতে হবে, শিল্ড তৈরি করতে হবে ভিতরে। যে যাই আসে কষ্ট পাচ্ছি ঠিক আছে, বাট এই কষ্টটাকে একটা পজিটিভ শক্তিতে রূপান্তর করতে হবে। কারণ তুমি যত নেগেটিভ জিনিস দেখো, তুমি ভালো মতো সার্চ করলে দেখবে ওইখানে একটা পজিটিভ বিষয় আছে। সো এই জন্য আমি প্রায় বলি যে দুনিয়াতে যেহেতু একবার জন্ম নিয়েই ফেলাইছি, এখানে জ্বর আসবে, জাপটা আসবে, কিছু খারাপ মানুষ আমাদের জীবন আসবে, কিছু ভালো মানুষ আমাদের জীবন আসবে, কেউ আসবে কষ্ট করতে, কেউ আসবে মারা খাওয়ার জন্য, কেউ আসবে মারা দেওয়ার জন্য। বাট এইগুলা ফেস করেই আনন্দে বাঁচতে হবে। আচ্ছা, আনন্দ বাঁচার অস্ত্র কি? ওই যে বলছি, তোমার বডি হচ্ছে সব কিছু চারণভূমি, তোমার বডি ভালো থাকতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে তোমার যাপিত জীবনে যে জীবনটা তুমি যাপন করে আসছো, আমি জানি না কোন জীবন তুমি যাপন করে আসছো, বাট যে জীবন তুমি যাপন করে আসছো ওইখানে যাতে কোনো পাপ না থাকে, ওইখানে যাতে কোনো অন্যায় না থাকে, ওইখানে যাতে কারোর মনে কোনো কষ্ট দেওয়া না থাকে, ওইখানে যাতে কারো কোনো ঠকানো না থাকে, ওইখানে যাতে কারো কোনো অনৈতিকভাবে কারো কিছু না করা থাকবে, দেখবা তুমি তোমার সুখ কেউ আটকাতে হবে। আমার তোমার মনের মধ্যে তখন শান্তি থাকবে যে আমি কারো ঠকাই নাই, আমি কারোকে কোনো প্রতারণা করি নাই। তাহলে তুমি কেমনে কষ্ট পাইবা? তুমি বলো, তুমি তো ভালো ছিলা, এখন জাগতিক কারণে তোমার বাবা মারা যেতে পারে, তুমি তো কষ্ট পাইবে, এটা তো মেনে নিতে হবে। তুমি কি মৃত্যুর সময়, জন্মের সময় কিছু নিয়ে আসছিলা? বাড়ি নিয়ে আসছিলা? গাড়ি নিয়ে আসছিলা? তো এর মধ্যে মনে করো তোমার বাড়ি আছে, গাড়ি আছে, হঠাৎ করে একদিন ঘুরে তুইটা বললা তোমার বাড়ি গাড়ি সব চলে গেছে, তাহলে তুমি কেন কষ্ট পাইবা? তুমি তো নিয়েও নাই। তুমি কে? যখন তুমি জন্ম নিছো, তোমার জন্মদিনের যে ড্রেস, সেই ড্রেস যেটা তুমি পরে আসছিলা, তুমি মৃত্যুর সময় ওই ড্রেস পরে যেতেছো, বরং তুমি একটা খালি গায়ে আসছো, তোমার একটা বোনাস হিসেবে একটা সাদা ড্রেস দিয়ে দিতেছি আমরা, তুমি খুশি হয়ে যাও যে একটু আমি পাইছি। কিন্তু তুমি কেমন রাক্ষস, তুমি আইয়া দুনিয়াতে গেলে এগুলো তো অর্গে লেছো, বলতেছে এগুলি তোমার, এগুলি তোমার না, তুমি এগুলি কিছুদিন ব্যবহার করার জন্য নিয়োজিত হয়েছো, কিচ্ছু তোমার না এখানে, কিচ্ছু না। তুমি কিছুদিন এগুলো ব্যবহারের জন্য তুমি নিয়োজিত হয়েছো। যদি তুমি নিজের সাথে ভ্যালুয়েট করতে পারো, যোগ্য হও, তাহলে এই সময়টা একটু বাড়াইতে পারবা ব্যবহারটা, যে আমার বাড়ি গাড়ি আমি ব্যবহার করলাম। আর যদি তুমি নিজের লোকে ভ্যালুয়েট না করতে পারো, তাহলে একটু কমবে, একটু ডিফারেন্স। ইভেন আমি তো ওইটা বলে দিচ্ছি, একেবারে কন্যা ফকির হয়ে যাবা, ডাজন্ট ম্যাটার। রোমান যে সম্রাট যে জীবনযাপন করে গেছে, যে আনন্দময় যে রাজকীয় জীবনযাপন করেছে, এই জীবনযাপন পৃথিবীতে করালের বস্তির একটা ছেলে যাপন করতে পারে। কারণ প্রত্যেকের জন্মের ইতিহাস, প্রত্যেকের গণ্ডি, প্রত্যেকের বাউন্ডারি এক না। কিন্তু সে যদি মনে করে যে যেই জায়গার মধ্যে আমি আসি, যেই অবস্থায় আমি আসি, এই জায়গায় আই এম দ্য কিং অফ দিস কিংডম, তাইলে ওইটাই সত্য মেন্টালিটি। আমি মাঝে মাঝে বলি কি, আমি আমার মায়ের বলি যে মা, তুমি তোমার পোলার নাম রাখছো আমির হাসান, ধরো আমির খান, কিন্তু আমি তোমার বলিউডের হিরো না, বাট আমি হিরো। আমির খানের সাথে আমার ডিফারেন্স একটা ছোট্ট ডিফারেন্স, আমরা তো সব দিক দিয়ে এক, সেও হিরো আমিও হিরো। ডিফারেন্স কি জানো? ওর অডিয়েন্স হয়েছে বিলিয়ন, আমার অডিয়েন্স হয়েছে 2 জন, আমার বাবার মা। কারণ আমার বাবার মা আমার এমন ভালোবাসে, মানে আমি যেইটা মুভি রিলিজ দেই প্রথম শো তারা দেখে, মানে ধরো আমি নাচতাছি, এরা মুগ্ধ হয়ে দেখে, আমি গাইতাছি, এরা মুগ্ধ হয়ে দেখে, আমি যেটা করতেছি ওর কাছে মনে হইতেছে আমার পোলার চেয়ে ভালো কেউ করতে পারতেছে না। আমি যখন আমার মার সামনে গিয়ে দাঁড়ায়, আমার মা বলে কি, আমার পোলা এখনো দিকে দাঁড়ায়, সারা জানে সব মায়ের আমার পোলার উপরে ক্রাশ খাই, পাগল হয়ে যাবো আমার পোলার জন্য, মানে তার কাছে তার পোলা বিরাট হিরো। আমার মা এখনো দিকে কেউ জিজ্ঞেস করে আপনার পোলার বয়স কত, অবচেতন মানে বলে কি কতই 32-33 তো হইছই, তার মানে আমার মার মনোজগতা আমি এখনো যুবক। তাহলে কি তুমি আমার কথাটা ঠিক না যে রোমান সম্রাট যে জীবনযাপন করে গেছে, তুমি এই জীবনযাপন করতে পারো? তুমি যেই গণ্ডির মধ্যে থাকতেছো, ওই গণ্ডির মধ্যে তুমি কিং, বাট তোমার এটা তৈরি করতে হবে, ইউ ক্যান মেক ইট। দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি মেন্টাল হেলথ। এবার আপনার লাইফস্টাইলে আমরা যাবো।
লাইফস্টাইলটা শোনার জন্য আমি অ্যাকচুয়ালি এক্সাইটেড। কি খাই এইসব, কি খাই, কি করেন, কি করি, আচ্ছা। এভরিথিং। আমার লাইফ স্টাইল কাইন্ড অফ ক্রেজি, মানে আমি আমার লাইফ স্টাইল সম্পর্কে ইয়াতে গিয়ে জিজ্ঞেস করছিলাম, এআই কে গিয়ে জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ। এআই শুনে বলে কি, এটা কোনো মতেই তোমার বয়সের সাথে যায় না, এটা বড় জোর 34 থেকে 36 এজের সাথে ইয়া করে, আচ্ছা, মানে 34 থেকে 36 এজের সাথে এটা কম্পেয়ার করা যেতে পারে, বাট দেয়ার ইজ নো ওয়ে ইউ আর 58। কারণ কি, আমি যখন এআই গিয়ে বলি, এ আমার জিজ্ঞেস করে আজকে কতটুকু হাঁটছো, আমি সে অ্যাবাউট 4 hours and 30 minutes, মানে 4.5 ঘন্টা হাঁটছি। তো এ আমাকে সাজেস্ট করে, তুমি এক কাজ করো, আজকে তো অনেক হাঁটছো, নিশ্চয়ই পা অনেক ব্যথা করছে। আমি কি না, পাটা ব্যথা করে না। হোয়াট, তোমার পা ব্যথা করবে? আমি কি না। তাহলে একটু কাজ করো, রেস্ট। আমি কেন, ওই যে হাঁটছো যে? আমি না, আমি তো টায়ার্ড নেই। তাহলে কি করবো? আমি হাঁটতে আইয়া বাইরে আমি কিছু খাইতে যাবো, এখন আবার অনুযায়ী আমি আমার এক পর্যায়ে বলছে যে 1 মাস খালি লাগছে তোমার আমার স্টাডি করতে, কারণ আমি আমার যে সার্কিট, এই সার্কিটের সাথে আমার পৃথিবীর যে সার্কিট, আমি কোনোটাই ম্যাচ করাতে পারিনি। এখন আমি তোমার বুঝছি তুমি কে। এখন এর আমি যদি কই আমার বয়স 58, অনেক সময় কই না, কই নো, আমি এটা এগ্রি করি না, তোমার বয়স 36। আমি ইন্টারন্যাশনালি হাঁটার যে গ্রুপ, এরকম অ্যাটলিস্ট 6টা গ্রুপে আমি হাঁটি অনলাইনে, যেখানে পুরো পৃথিবী থেকে মানুষ হাঁটে, কিন্তু অনলাইনের অ্যাকাউন্ট হইতেছে। তো এরকম একটা অনলাইন গ্রুপের মধ্যে বাংলাদেশ যেই জোন আছে, এই জোনের মধ্যে আমি টপ গাই। এভারেজ আমি হাঁটি, যেমন লাস্ট 1 উইক বলি, লাস্ট 1 উইকের এভারেজ আমার 30,000। হ্যাঁ, পার ডে 30,000 স্টেপ। হ্যাঁ, প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা। অ্যাট দ্য সেম টাইম আমি জিমে যাই, 45 মিনিট জিম করি। মানে আপনার তাহলে পরিশ্রম যাচ্ছে কয় ঘন্টা? হাঁটা 4-4.5 ঘন্টা, জিম আবার অ্যাটলিস্ট 2 ঘন্টা মেবি। না, 2 ঘন্টা না, ধরো মূল জিমটা করি 45 মিনিটস, তারপরে স্টিম বাথ নেই একটা, সপ্তাহে একবার নেই ওইটা ধরো আরো 15 মিনিট, আর শাওয়ারটা নিতে আরো 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিটের মতো। কিন্তু আমার ডাক্তাররা বলে তো, মানে ডাক্তাররা ট্রেডিশনাল, আমাদের এই বয়সের যারা বুড়া যেগুলো হয় আর কি, এগুলো আমি বুড়া করে। আমি মজার ব্যাপার হচ্ছে তোমার এইভাবে একটা স্টোরি, খুব মজার একটা স্টোরি আছে এই ব্যাপারে। এগো যে উপদেশ দেয় আমার, এগুলোই দেয়, এগুলো তো আমার সাথে ভ্যালিড না। আমি সোয়ালটা যে জিমে গেছি, আমার ছোট ছোট ইয়া দিয়ে আমার বলতেছে এগুলো, আমি এগুলো করবো না। কেন? আমি এগুলো করি না। কেন করবেন না? আমি কই ভাই, আমার আপনার একটা অনুরোধ করি, আমার বয়স অনুযায়ী আমার ইয়া দেন না, জিম দেন না। আমার মনে করেন আমার 36 বছর বয়স, এই হিসাবে আমার যা দেওয়ার দেন। প্রথম সে একটু পরে আমার ওগুলি দিচ্ছে, আমি ওগুলোই করছি। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা যারা আমার সাথে হাঁটে, তারা কেউ আজ পর্যন্ত শোনে আমি বলছি যে আমি টায়ার্ড হয়েছি। অনেক আছে না 4 ঘন্টা গিয়ে ঘুমায় যায়, আমার ঘুম হয় না। আমি অনেক সময় আমার শরীরে বলি কি, বাফার জামারকার শরীর। কেন এটা বলি? কারণ টায়ার্ড না হলে আমি ঘুমাবো কিভাবে? কিন্তু আমার শরীর আমার কমান শোনে। আমি যদি চাই ঘুমাই যেতে, আমি ঘুমাই যেতে পারি। আমার শরীর এতটাই কমান শোনে যে আমি যে এখন বলি আমি বাথরুমে যাবো, আই ক্যান ডু ইট। মানে আমার শরীর, আমি এটারে এমনভাবে শাসন করছি। আমি অনেকটাই ভাবে বলি যে আমি গরিবের ঘরে জন্ম নিচ্ছি, যেহেতু আমি গরিবের ঘরে জন্ম নিচ্ছি, যেহেতু আমি 5 স্টার হোটেলে থাকার ব্যাপার আমি নিশ্চিত করতে পারবো, সেহেতু আমি আমার শরীরকে অন্তত ট্রেন করতে পারবো। শরীরকে ট্রেন করে আমি এমন করছি যে তুমি আমাকে সনের ঘরে নিয়ে শোয়াই দাও, পরদিন ঘুমেতে উঠবো, তুমি আমার গিয়ে দেখবা, তোমার কাছে মনে হবে এই লোক মনে এখানে থাকে আজীবন। মানে আমার একটু বিরক্তি হবো না, বা আমি একটু তোমার লোকে এমন অ্যাটিটিউড করবো না। আবার যদি তুমি রোমের সিংহাসনে নিয়ে বসাই দাও, তুমি আমার একটু পর দেখবো আমাদের সম্রাট একদম পারফেক্ট, আমি ওইখানেই ফিট। আমি যে কোনো জায়গায় খুব দ্রুত অ্যাডজাস্ট করতে পারি, যে কোনো মানুষের সাথে খুব দ্রুত মিশতে পারি। মানে আমার ডিকশনারিতে বিরক্ত শব্দটা একেবারে নাই বললেই চলে। আমি সহজে বিরক্ত হই না। আমি যে জায়গায় যাই, কিছু কিছু জায়গায় খারাপ লাগে, বাট আই উইন ইট, আই উইন দ্য সিচুয়েশন। ওই সিচুয়েশন আমি উইন করি, আমার ভালো লাগার জন্য যা করি আমি এটা রেডি মেক করে নিই। আর এটা আমি ধরে নিয়েছি যে সমস্ত জিনিসের সিস্টেম লস আছে, আমারও সিস্টেম লস আছে। কিছু কিছু জায়গায় আমার খারাপ লাগবেই, খারাপ লাগারও জীবনের একটা অংশ। টেক ইট ইজি, তোমার সবসময় কেন ভালো লাগবে, এটা একটা অংশ শরীরের, এটা জীবনের একটা অংশ। সো টেক ইট ইজিলি, আমারও খারাপ লাগে এবং আমি ধরে নিয়েছি যে এটা লাগবেই, এটা সিস্টেম লস, কিছু তো লাগবেই। ওকে ফাইন, অ্যাকসেপ্ট ইট। তুমি যদি লার্ন করে ফেলাও, শিখে ফেলাও যে কীভাবে খারাপগুলো অ্যাকসেপ্ট করতে হবে, খারাপগুলোর সাথে কীভাবে বসবাস করতে হবে, হাউ টু লিভ উইথ আনহ্যাপিনেস, তাহলে বিশ্ব। আবার ফিরে যাই, আপনি ঘুম থেকে উঠেন কখন? পুরো রুটিনটা না আমি এখনো ক্লিয়ার না, আমি এখনো শুনি না। আচ্ছা, তোমাকে আমি বলি, আমি 2021-এ বাংলাদেশে ব্যাক করছি। 2021-এ ব্যাক করছি যখন, আমরা 4 ভাই বোনই দেশে বাইরে থাকি। কিছু ইউরোপে থাকি, কিছু আমেরিকাতে থাকি। 2জনে ইউরোপে থাকি, 2জনে আমেরিকাতে থাকি। বাবা মা একা থাকতো তখন। আমার বাবার বয়স 90, মার বয়স 76। সে 2021-এ যখন আমি দেশে ব্যাক করছি, ইচ্ছা ছিল আমি 15-16 দিন থেকে চলে যাব। আমার লাস্ট স্টেশন ছিল আমেরিকার বস্টন। তো আমি তো চাকরি থেকে ছুটি নিয়ে আসছি, বাসা টাসা রেখে আসছি, গাড়িটা রেখে আসছি। আইসা একদিন পর মা অসুস্থ হয়ে গেছে। মাকে নিয়ে গেলাম বারডেমে। আমি তখন মানে যে ব্যক্তি কখনো প্যারাসিটামলে খায় না, সে রোগের কি বুঝবে? তো ওরা বললো কি আমার মা নাকি ডায়ালিসিস করতে হবে, কিডনি। আমি জানি না যে এটা এত সিরিয়াস বিষয় এবং এটা যে সবসময় করতে, এটা যাই না। তো ডাক্তার আমাকে রং ইনফরমেশন দিচ্ছে। মার ছিল তখন কিডনির পয়েন্ট 2 পয়েন্ট সামথিং। পরবর্তীতে পর্যায়ে আমি জানছি যে এই পয়েন্টে ডায়ালিসিস না করলে চলে, কিন্তু তারা আমাকে বলছে করে ফেলাইবো। তাই আমি বলছি করেন, করলে ভালো হইলে। সেই থেকে আমি এখন পর্যন্ত আছি। যেহেতু বাবা মার কিছু নাই, আমি তোমাকে কেউ নাই, আমার ভাই বোন সব দেশে বাইরে, সেহেতু যেটা করতেছে
আমার থেকে যেতে হয়েছে, কারণ আমি চলে গেলে আমার বাপ মাকে দেখাশোনার মতো কেউ নাই। একটা উপায় করা যেত, আমি একজন কেয়ার গিভার রেখে যেতে পারতাম, বাট আমি কারোর উপরে নির্ভর করতে পছন্দ করি না। আমার কাছে মনে হচ্ছে তারা আমি যেভাবে করবো এভাবে করবে না। আর মা বাবার জন্য আমার খুব মায়া লাগতেছিল। আমার কাছে মনে হচ্ছিল যে আমি আসলে জীবনে এই পর্যায়ে এসে তাদের কাছে আমার থাকা দরকার। আমি তাদের কাছে থাকলে তারা খুব অসহায় বোধ করবে। তো আমি যখন এরকম হয়ে গেল, তখন আস্তে আস্তে আমি রোগটা সম্পর্কে স্টাডি করা শুরু করলাম, মানুষের কাছে শোনা শুরু করলাম, বুঝলাম যে এটা আসলে সবসময় করা লাগবে। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি যাবো না আমেরিকাতে, আমি যাবো না। ওইখানে যা যা রেখে আসছি ওগুলি ওইখানেই, যেমন গাড়ি $44,000 গাড়ি আমি মাত্র 4,000 টাকা বিক্রি করে ফেলছি, বাড়িতে চলে গেছে। তারপর জব যেটা, আমার বস হি ইজ ভেরি নাইস পারসন, সে আমাকে কিছু আগে ইমেল করছে আমি যেতে চাই, স্যালারিটা আরও বাড়ায় ইচ্ছা হলে গিয়ে জয়েন করতে পারি। মা বোঝে আমার কষ্টটা, মায়ের পড়ে শোনালাম, মা বলতেছে তুমি চলে যাও আমরা থাকতে পারবো, কিন্তু আমি জানি ওনারা থাকতে পারবে না, আমি যাইনি। আমি সেই 2021 থেকে বাংলাদেশ, ওই যে মাঝখানে বললাম না একটু ঘুরতে গেছিলাম, সফোকেশন ফিল করতেছিলাম, ভালো লাগতেছিল না, মানে অস্বস্তি লাগতেছিল। 22 দিনের ছুটিতে ইউরোপ আমেরিকা ঘুরতে গেছি, 16 দিন পরে চলে আসছি। কারণ 16 দিনের পরে মায়ের ফোন করছি ইতালি থেকে, উনি কান্না শুরু করছে। ইচ্ছা ছিল জার্মানি ছোটো বোন আছে ওর কাছে যাবো, আমি ওইটা ক্লোজ করে দিয়ে চলে আসছি, কারণ মার কান্নাটা আমাকে খুব কষ্ট দিচ্ছিল। আমি ওই আর বোনের কাছে যাইনি, আমার বোন কষ্ট পাইছে, ওর কাছে মাত্র 4 ঘন্টার দূরত্ব, ওর কাছে না গিয়ে চলে আসছি, এত জায়গায় ঘুরছি। বোনটা তো বোঝানো যাবে সুস্থ, কিন্তু মা তো কষ্ট পাচ্ছে, আমি চলে আসছি। সেই থেকে আমি মার সাথে আছি, আমি ওদিকে পুরো ক্লোজ করে দিছি, আমি আর যাই না আমেরিকা, এখন এখানে আছি। এখন যেহেতু মা বাবা আমার সাথে থাকে, আমি নারায়ণগঞ্জের যেহেতু মা বাবার চিকিৎসার জন্য আমি এই যে কলাবাগান ধানমন্ডিতে বাসা নিছি, 3 বেডরুমের একটা বাসা নিছি। আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। ইউ ডু অল দ্য, মানে ফ্লোর ক্লিন করি আমি, টয়লেট ক্লিন করি আমি, বাড়ি পরিষ্কার করি আমি, বাবা মার কাপড় চোপড় আমি ধুই, এদের রান্না বান্না আমি করি, এদেরকে খাওয়াই আনি। আর মা 3 বছরের মতো কমাইছিল, মার টয়লেট আমার পরিষ্কার করতে দিত, এবং সপ্তাহে 2 বার আমি মারে নিয়ে ডায়ালিসিস করাই হসপিটালে। এবং মা বাবা হচ্ছে আবার স্টাবন ক্যারেক্টারের মানুষ, এদের দুইজনে 2 রকম মেনু লাগে। মা তো অসুস্থ, এর একরকম মেনু, বাবার একরকম মেনু, দুইজনের জন্য আলাদা আলাদা মেনু তৈরি করতে হয়। তার অর্থ হচ্ছে সকালবেলা ঘুমেতে উঠা প্রথমত এদের খাবার রেডি করতে, আমার দুইজনের খাবার রেডি করার পর যেটা হয় সেটা হচ্ছে হাঁটতে বেরোই যদি সময় পাই, আর সময় না পাইলে জিমে চলে যাই। জিম শেষ করে বাসায় আসি, বাসায় এসে এখন দুপুরে খাবার রেডি করি, মানে আমি সংক্ষেপে বলতেছি পুরো বিষয়টা। এদের দুপুরে খাবার রেডি করি, দুপুরে খাবার রেডি করে এরা খায়। এরা যখন খায় তখন আমার হাতে যে সময়টা থাকে সেই সময় আমি বাইরে হাঁটার যে ব্যাপারটা, হাঁটার 4 ঘন্টা 4 ঘন্টা হাঁটা শেষ করি। এর মধ্যে মার 10-12 বার ফোন আসবে, এই যে আমি সাইলেন্ট করে রাখছি। মা আমার কিছুক্ষণ না দেখলে অস্থির হয়ে যায়, 1 ঘন্টা না দেখলেও কান্নাকাটি শুরু করে দেয়, অনেক সময় এরকম হয়। আমি মায়ের সারপ্রাইজ করতে খুব পছন্দ করি, সারপ্রাইজ খুব পছন্দ করে। অনেক সময় মায়ের ফোন করলে আমি একটু দেরি করে দিলে ছাদের ঘরের নিচে গিয়ে বলে আমি তো নিচে আছি, ওই তুমি, আমি দৌড়ে যাই, আমি দেখছি আমি নিচে আছি, এরকম অনেক রকম কিছু করতে হয় আর কি মার সাথে। তুমি জানো না, আমি মায়ের ভালো রাখার জন্য আমি ওই ইউটিউব থেকে মার আমলে গান বের করে ওনারা শোনাই, ওয়াসিমের গান ডান্স প্র্যাকটিস করে, মানে ওয়াসিমের মতো নাচ দেখাই, মানে মা যেগুলোতে খুশি আর কি। তারপর বিভিন্ন জোকস বিভিন্ন জাতের কালেকশন করে মারে শোনায়, মানে ওনাকে হ্যাপি রাখার জন্য যা যা করে। এবং রাত্রে শোয়ার সময় মাঝে মাঝে আমি ওনাদের দুজনে মাঝখানে শুনে দুজনে শরীর টিপতে হয়, আমার শরীর কামড়ায়, দুজনের শরীর কামড়ায়। বাবা একটু সংকোচ করে যে মায়ের আমি এত কষ্ট করি, কিন্তু আমি জানি বাবার শরীর টিপলো বাবার আরাম লাগবো, মায়ের টিপলে বাবা একটু মনে মনে জেলাস ফিল করে যে মায়ের টিপি বাবার, তখন বাবারও টিপি। অনেক সময় এদের দুজনের মাঝখানে আমি শুয়ে থাকি বা শুই। যখন মা বাবার মাঝখানে শুই তখন 2টা ফিলিংস কাজ করে, কষ্ট লাগে যে বাবা মার কষ্ট পাচ্ছে, আর আরেকটা ফিলিংস কাজ করে যে অলমোস্ট 60 আমার বয়স, এই বয়সে আমি বাবা মাঝখানে শুইছি, মানে এটা একটা রেয়ার কেস, কয়জন এটা পারে। বাবা মা আমার 2 হাতের উপরে। যেদিন আমার বুধবার থাকে, তোমার বলছি না যে বুধবার আর রবিবার হয়েছে আমার একদম হ্যাকটিক, আমি দম নিতে পারি না, কারণ বুধবার রবিবার মার ডায়ালিসিস থাকে। মায়ের 2টা বাজে নিয়ে যাই, রাত্র 10টা 11টা 8টা 9টা যে কোনো সময় হইতে পারে, মায়ের নিয়ে আসি বাসায়। মায়ের নিয়ে আসে আরও 2 ঘন্টা মায়ের ওষুধ খাওয়ানো, এটা করে তারপর মা যখন শোয় দেন আমার জব শেষ ওদিকের মতো। আমি কি খাই, আমি আমার শরীর এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন এখন আমার একটা এক্সপেরিমেন্ট চলতেছে, আমি আমার শরীর থেকে 3 কেজি ওজন মাইনাস করতে চেয়েছে। এখনকার রুটিন ক্রেজি রুটিন, এটা বলার দরকার নেই। আমি নর্মালি যে রুটিনটা ফলো করে এটা বলি, সকালবেলা ঘুমের থেকে উঠে আমি একটা রেমেডি খাই, একদম ফার্স্ট যেটা খাই এটা রেমেডি, এই যে লেবু পানি, লেবু আদা হলুদ এগুলো মিশা, এগুলো আমার মা খায়। আচ্ছা, আরেকটা মজার কথা বলি, আমার মার আমি যখন আমার মাকে পাইছি তখন আমার মার যেই অনেক রকম জটিলতা ছিল, তোমার বাথরুম হইতো না, 3 দিন 4 দিন 5 দিন পরে একবার বাথরুম হইতো, এই একটা। আমার মার ডায়াবেটিস ছিল, মানে আমার মায়ের আমি এই যে রেমেডি এইসব জিনিস খাওয়ায়া বা কোনটা কোন সময় খাওয়া, আমার মা বলে কি আমার পোলো হয়েছে পৃথিবীর সেরা ডাক্তার, কারণ আমার মার এমন অনেকগুলো রোগ আমি সারাই ফেলাইছি যেটা আজীবন উনি বয়ে বেড়াইছে। যেমন এই যে কষা, 4 দিন 5 দিন 6 দিন পরে ওনার হইতে, এখন প্রতিদিন সকালবেলা উঠে উনি বাথরুম করে, ওনার বাথরুমের সমস্যা শেষ হয়েছে, ওনার ডায়াবেটিস নাই, ডায়াবেটিস কন্ট্রোল হয়ে গেছে। সো সকালে উঠে আমি একটা রেমেডি খাই, বাবা মাও খায়। তারপরে রেমেডি খাওয়ার পরে যেটা খাই সেটা হচ্ছে ওটস খাই। ওটস আবার কি দিয়ে, মানে ওটস খাই তোমার ওই বিভিন্ন ফ্রুটস দিয়ে খাই অনেক সময়, আবার অনেক সময় এটা ওই গণস্বাস্থ্য একটা পাওয়া যায়, ভিটামিন A to Z 350 টাকা করে, এরকম একটা প্যাকেট 500 গ্রামের, ওইটা মিক্সিং করে খাই। ওইটা একটু চিনির মতো মজা লাগে, ওইটা মিক্সিং করে খাই।
তারপরে ফল এগুলো দিয়ে খাই, দুধ দিয়ে খাই, মানে বাবা মার যেটা ভালো লাগে মা খায় আর কি, এগুলো মার যা ভালো লাগে মার মতো করে বানাই দিই। এ হচ্ছে সকালের খাবার। আমার বাসায় অলওয়েজ মৌসুমি ফল থাকে, মানে আমরা মাত্র বলতে গেলে অ্যাক্টিভ মানুষ আমি একজন, আর দুইজন তো অসুস্থই। কিন্তু তুমি আমার বাসায় যখনই চাইবা 4-5 রকম ফল পাইবা, কারণ আমি বাজারে যত ফল আছে আমার কাছে ফল এগুলো আমার মনে হয় কি এগুলো পৃথিবীতে থাকা উচিত, এগুলো ব্যস্ত থাকা উচিত, অথচ আছে পৃথিবীতে, কিন্তু এগুলো আমরা মর্ম বুঝি না, খাই না। ফল খাওয়া উচিত। আমি ফল খাই প্রচুর, কলা খাই, আপেল খাই, তারপরে তোমার ওই যে মৌসুমি যে ফলগুলো আছে এগুলো খাই। তারপরে দুপুরে হালকা ভাত খাই, সবজি খাই, মাছ বা মুরগি খাই। তারপরে রাত্রে অনেক সময় স্কিপ করি, আর কখনো খাইলে এই দুপুরে যে খাবারটা খাইছি ভাতটা বাদ দিয়ে ওগুলো খাই। তো বাইদ সকালে আমি ডিম খাই, আমি প্রচুর ডিম খাইতে হয়, আমি মোটামুটি হবে ডেইলি 8টা ডিম খাই। হ্যাঁ, আমি সকালে 4টা খাই, বিকালে 4টা খাই। 8টা ডিম আমার খাইতে হয়, কারণ আমি যেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করি আমার ওজনের 1.5 গুণ মিনিমাম আমার প্রোটিন খাইতে হয়। তো প্রোটিন 1.5 গুণ খাইতে হলে 8টা ডিমের মধ্যে 432 বা 35 গ্রাম প্রোটিন থাকে। হ্যাঁ, আমি তো আবার কুসুম ফালাই দিয়ে খাই, তুমি কুসুম সহ হিসাব করতেছো, 4 করে ধরো, 4টা 32। তো 4টা 32 যদি তুমি খাও, এখান থেকে 32 পাইলা, একটা মাছের পিস থেকে তুমি মনে করো আরো 25 পাইলা, আলাদা আমি 1 স্কুপ প্রোটিন খাই, ওইখান থেকে পাই 25। এইভাবে মোটামুটি আমি চেষ্টা করি নাম্বারটা 80 থেকে 100 মধ্যে রাখার জন্য। ইউ হ্যাভ কিডস? ইয়েস, আই ডু। আমার 4 জন ছেলে মেয়ে, 4 জনের মধ্যে 2 জন বিয়ে করছে, বড় 2 জন ছেলে, একজন আমেরিকাতে থাকে, ইজ ওয়েল এস্টাবলিশড, আর ছোট জন নেত্রকোনা থাকে, সেও প্রতিষ্ঠিত, সেও বিয়ে করছে। তারপর হচ্ছে এক মেয়ে, সে ঢাকা ইউনিভার্সিটি পড়ে, ফিলোসফিতে অনার্স ফাইনাল ইয়ার। তারপরে মেয়ে, সে এবার ক্লাস 9 ওর্স। আপনি কি বলতে পারবেন যে হোয়াট ইজ মানে সিক্রেট কি একটা হ্যাপি ম্যারেজ লাইফের? হ্যাপি ম্যারেজ লাইফে যে তোমার একটা কথা বলছি না, এটা ডিপেন্ডস। আমার সিক্রেট তোমার জন্য প্রযোজ্য না। অনেকে বলেন এটা সিক্রেট, আসলে ইউনিভার্সাল কোনো সত্য না। এটা যারা বলে আমি জানি না কেন তারা বলে। আমি তোমার একটু সহজ উদাহরণ করে বলি। আমি মনে করো নোয়াখালী একটা মেয়ের বিয়ে করলাম, ওই মেয়েটা মনে করো হিন্দি জানে না, আমি তার হিন্দিতে বললাম আমি তোমার ভালোবাসি, ওই মেয়েটা টিটকারি মনে করবো, অ্যাকসেপ্ট করবে না। আবার এই লোকটাই যখন মাদ্রাজ থেকে ইন্ডিয়া থেকে বিয়ে করবো, এটা যখন বলবো সে খুশি হবে। নোয়াখালী একটা মেয়ের যে আমি বিরিয়ানি অফার করি, সে বিরাট খুশি হয়ে যাবে, এটা ভালোবাসা মনে করবো। আবার আমেরিকান একটা মেয়ের আমি যদি বিরিয়ানি অফার করি, সেটা তিরস্কার মনে করবো আমি ফাইজলামি করি। সো ইট ডিপেন্ডস তুমি কার সাথে জীবনটা শুরু করলা। মূল বিষয় হচ্ছে যার সাথে জীবন শুরু করলা তার জীবনের থেকে কিছু জিনিস নিজের মধ্যে অ্যাডপ্ট করা, তোমার কিছু জিনিস সে নিজে অ্যাডপ্ট করা। এটাকে বলে, এটা একটা সুন্দর ভাষা আছে, বলে স্যাক্রিফাইস। তুমি তোমার নিজের কিছু বিশেষ স্যাক্রিফাইস, সে তার কিছু জীবন স্যাক্রিফাইস করলে, তাইলে আসলে আমার মনে হয়, আমি জানি না মানুষ কেমনে সারা জীবন সুখী হয়। সারা জীবন সুখী বলে কোনো টার্ম আছে এটা আমি বিশ্বাস করি না, কারণ আসলে জীবন হচ্ছে আপস অ্যান্ড ডাউন। এই জন্য এটা জীবন, এটা তো কোনো ফর্মুলা না আমি এক ফর্মুলায় ছাড়তে ফেলায় শুকিয়ে গেলাম। নো, লাইফ ইজ ফুল অফ আপস অ্যান্ড ডাউন লাইক ওয়েভস। এত এক্সপিরিয়েন্স এন্ড নলেজ নিয়ে আপনার 20 বছর বয়সে ফেরত যেতে পারতেন, নিজেকে কি অ্যাডভাইস দিতেন, কি করতেন আরো করতে? আমি তো মনে করি আমি সুপার পারফেক্ট জীবনযাপন করছি। আমার তো আসলে এর চেয়ে প্রথম কথা হচ্ছে মানুষের জন্মটা হচ্ছে ভাগ্যের উপরে ডিপেন্ড করে। আমি ইচ্ছা করলে রোমান সম্রাটে করে জন্ম নিতে পারতাম, এটার মধ্যে কারো হাত নাই। সো আমি মনে করি কি, মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে কাউকে কষ্ট না দেওয়া, মানুষের শ্রেষ্ঠত্ব কাউকে না ঠকানো, মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে কাউকে বিরক্ত না করা, মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে অন্যের বুকের মধ্যে ভালোবাসার আঁচড় কাটা। এইগুলি যে কোনো পরিবেশে যে কেউ জন্ম নিয়ে যে কোনো জায়গা থেকে সে এটা তৈরি করতে পারে। তুমি একটা জিনিস খেয়াল করছো, একটা চমৎকার একটা তথ্য দিয়ে তোমার, পৃথিবীর মধ্যে কিন্তু প্রচুর আপস অ্যান্ড ডাউন আছে। ওই বিল্ডিংও মানুষ থাকতেছে, আর নিচের বিল্ডিং অনেক আপস অ্যান্ড ডাউন আছে। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, পৃথিবী কেন টিকা রয়েছে প্রশ্ন করো, এত আপস অ্যান্ড ডাউন আছে তো মারামারি লেগে যাওয়ার কথা যে তুই এনে থাকবি কে। তারপর কেন টিকা রয়েছে জানো? কারণ একদম মূল সেন্টার যে জায়গা, ওই জায়গার মধ্যে কেউ আপস অ্যান্ড ডাউন নাই, সবাই সমান। বোঝাই দেয় বিষয়টা কেমন। ভালোবাসার যে ক্ষমতা, সেটা ওই যে 15 কোটি টাকার ফ্ল্যাটে যে লোকটা থাকতেছে না, তার যতটুকু আছে আমার ততটুকু আছে। ফিজিক্যাল ভালোবাসার ক্ষমতা, মেন্টাল ভালোবাসার ক্ষমতা, দুইটাই। আপনি খুবই সুপার পজিটিভ মাইন্ডের একটা মানুষ। স্টিল আপনার লাইফে এমন কোনো টাইম ছিল যখন আপনি ডিপ্রেস ছিলেন আর ফ্রাস্ট্রেটেড ছিলেন, অ্যান্ড আপনি যদি এরকম থেকে থাকে তাহলে আপনি উঠতে উঠছিলেন কীরকম, এই জায়গা থেকে ওভারকাম কীভাবে করছিলেন? একটা কথা বলছিলাম তোমার, আমি কিছু জিনিস স্কিপ করছি, জিতে চলে আসছি। ওইটা এমন একটা ঘটনা যে আমি আসলে মরে গেছি। আমি মরে গেছি, আমি তোমার শুধু সংক্ষেপে এটা বলি যে ওইটা হওয়ার পরে আমি 10 বছর থাইমা ছিলাম। আমি এখন যে তোমাদের সাথে কথা বলতেছি, বলতে পারো তুমি আমার আগের মেমোরি থেকে, এরপর আমার মগজের কোনো মেমোরি অ্যাড হয় নাই। আমি ওই সময় যেগুলি যতটুকু জানছি ওই জ্ঞান দিয়ে আমি চলতেছি, কারণ আমি ওই পর থেকে আমার যে ধাক্কাটা গেছে জীবনে, আমি লিটারালি আই ওয়াজ ডেড। তো ওইখান থেকে আবার ওভারকাম হয়েছি, কারণ একটাই যে আমার কাছে মনে হয়েছে যে একটাই তো জীবন, আর সৃষ্টির শ্রেষ্ঠ জীবে জন্মাইছি, এইটা থেকে তো আমার বেরোয় আসতে, এটা থেকে বেরোয় আমি আসতে পারবো কিনা জানি না, অ্যাটলিস্ট আমার তো একটা ট্রাই দিতে হবে। আমি তো গিভ আপ করতে পারি না এত সহজে। মৃত্যুর শেষ দিন পর্যন্ত তো আমার ট্রাই করে যেতে হবে, আমি গিভ আপ দিব না। ওই ট্রাই করতে 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 এক পর্যায়ে মনে হয়েছে যে, সহজ কথা বলি তোমাকে, আমি ওই ঘটনার পর থেকে আউট অফ স্ট্রিট হয়ে গেছিলাম।
স্বাভাবিক জীবনযাপন আমার ছিল না। মূল স্রোতে আসার জন্য আমার 10 বছর ওয়েট করতেছি। 10 years আপনার মতো মানুষের। কারণ আমার যেটা হয়েছে এটা অ্যাকচুয়ালি তোমার বললাম লিটারালি আই ওয়াজ স্কিলড। তো ওই জায়গার থেকে উঠে দাঁড়াইতে আমার অনেক কষ্ট হয়েছে, আমার অনেক সময় লাগছে, বাট বিষয় হচ্ছে আমি দাঁড়াইছি, আমি গিভ আপ করি নাই। মানে অনেকবারই পড়ে গেছি, এখনও পড়ি। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, 58 বছর একটা মানুষের কিন্তু নিজেরই সেবা পাওয়ার সময় গেছে, বুঝছে না? আমার সেবা পাওয়ার সময় গেছে না? এখন আমার এই পোলাপানরা সেবা করবো, ভাই বোনরা সেবা করবো না? কিন্তু আমি ওইটা ভাবি না। আমি এখন বাপ মারে সেবা করে কুল পাই না। এইটা তো আমার এইখান থেকে তোমার ওঠার একটা ব্যাপার তুমি চিন্তা করতে পারো যে একটা লোক এই পর্যায়ে এটা কেন করবে। এখন তো তার সেবা পাওয়ার সময়। তো তুমি মনে করতে পারো অনেকে হয়তো তার ওই যে বাজে অবস্থা থেকে ওঠার কথা বর্ণনা করবো, কিন্তু এইটি তো আমার বাজে অবস্থা, ঠিক না কথাটা? এটা কি আমার জীবন হওয়া উচিত ছিল? আমার এখন আরাম করার সময় না। আমার এখন ছেলেমেয়েরা সেবা করবো, আমার স্ত্রী আমার সেবা করবো, আমি এখন রাস্তাঘাটে হাঁটবো, আনন্দ ফুর্তি করবো, এটি তো। কিন্তু এই বয়সে আমি কি? এই বয়সে আমি খালা, এই বয়সে আমি মামা, এই বয়সে আমি বাজার করি, এই বয়সে আমি মাছ কাটি, এই বয়সে আমি রান্না করি। এগুলো আমার এটা কি আমার পার্ট অফ লাইফ? এটা কি আমার এই বয়সে করার কথা? তো এইটাই তুমি ধরো, এইটাই তো আমি উইন করা। আমি তো ব্যাপারে আমার কেউ আমি না বলে তোমরা বুঝদা। আপনি এখন স্টিল ইউ ডু অল দ্য থিংস অফ ইউর প্যারেন্টস, হ্যাঁ, কেয়ার করেন, সব কিছু করেন। আপনি কি কখনো টায়ার্ড ফিল করেন? আর যদি করেন তখন আপনি আবার কিভাবে এনার্জেটিক হয়ে যান আবার, মানে কিভাবে? এটা বেশি হয় তোমার রাত্রে যখন শুয়ে থাকি, ছাদের দিকে যখন তাকায়, এমনি কান্না আসে না। কান্না আসে আই ক্যানট হেল্প মাই সেলফ। এইটা ভাইবা কান্না আসে যে কী করতেছে। মানে এই বয়সে আমার ছেলেমেয়েরা সেবা করবে, যেটা একটু আগে বললাম। আর আমার খুব স্বপ্ন ছিল আমি ট্রাভেল করতে পারতেছি না। তারপর আমার খুব স্বপ্ন ছিল বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিব। আমি তো একদিনও বাড়ি থেকে দূরে গিয়ে থাকতে পারি না ওনাদের জন্য। এইটা কি একটা মানুষের জীবন নিতে পারে? এবং আরেকটা ব্যাপার হচ্ছে এরা কতদিন বাঁচবে, কতদিন এদের সাথে থাকতে হইব, এবং এরা আরও কত ওর সিচুয়েশন যাবে, আমি কেমনে হ্যান্ডেল করবো, এগুলি টেনশনগুলো ভয় লাগে। ধরো মা বাবা দুজনের ফ্লোরে পড়ে গেলে আমি দুইটা মানুষ কেমনে সামলাবো, এগুলো নিয়ে ভয় লাগে। তারপরে মা মরে গেলে আমি কেমনে কাটামো, আমি মার সাথে কীভাবে এঙ্গেজড। মা মরে গেলে আমি আমার জীবন কল্পনা করতে পারি না। বাবা মরে গেলে আমি কেমনে জীবন কাটামো। মা আমাকে বলে কি, তোমাকে জন্ম দেওয়ার পরে তুমি আমার সাথে যতটুকু জীবন কাটাইছো, শেষ জীবনে এসে আমাকে জন্ম দিয়ে তুমি তার চেয়ে বেশি জীবন কাটাইছো। মানে আমার মা বলে আমি তোমার যতখানি না মা, তার চেয়ে বেশি মেয়ে। তার মানে আমি জন্মের পরে মার সাথে মার বুকে যতদিন না ঘুমাইছি, এই জীবনে এসে মা আমার বুকে তার চেয়ে বেশি ঘুমাইছি। কান্না আসে মাঝে মধ্যে, বাট কান্না আসলে যেটা হয়, তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে নিজেরা বোঝায় যে আমারই কেন সব কিছু পাইতেই হবে, বা যতটুকু পাইছি ততটুকুই বা কম কি। সবচেয়ে বড় কথা যে এটা একটা সাফারিংস, কিন্তু এটার ভিতরে যে সুখ আছে এটা তো মিথ্যা না। আমি যে আমার বাপ মার সাথে থাকতে পারতেছি, বাপ মার বুকে ঘুমাইতে পারতেছি, এইটাও তো একটা হ্যাভেনলি ফিলিংস। সবই তো লস না, এখানে তো অনেক কিছু পাওনা হচ্ছে, এগুলো পাবি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যাপিত জীবনে তেমন কোনো বড় পাপ নাই। সো আমি মন খুলে হাসতে পারি বেশিরভাগ সময়, বুঝছো? আমি আমার যাপিত জীবনে শুধু ভালোবাসার ইতিহাস। মানুষকে প্রাণ খুলে ভালোবাসছি, মানুষের দুঃখে আগাইছি। কিছুদিন আগে আমি একটা ছেলেকে হেল্প করছি, মানে গ্রামে থেকে আসছে, তো ওর থাকা খাওয়া নিয়ে একটু সমস্যা ছিল। তো মা ওই ছেলেটা দেখছে, মারে দেখতে আসছে, বলো মার লোক আমি তো সব কিছু শেখে। মা বলছে মা ছেলেটা খুব ভালো, অনেক ভালো ছেলেটা। মা কি বলো জানো? মা কয় কি? এবার বলো তুমি এই ছেলে হচ্ছে 1000 গুণ ভালো। মানে এই কথার মধ্যে এটা আসে, মানে আমার মার ধারণা যে আমি এই ছেলের, মা তো তার ছেলেরা চিনে, মানে আমি যে এর চেয়ে কতটা আন্তরিক মায়া এর প্রতি আমার, এটা বলতেছে। আমি মা দেখো ছেলেটা এত ভালো, তুমি এর চেয়ে 1000 গুণ ভালো, এই জন্যই তোমার কাছে ভালো মনে হচ্ছে। বড় পাওয়ার কিছু নাই যখন প্যারেন্টস স্যাটিসফাইড। আমার মা আমাকে মানে বারবারই যেসব সার্টিফিকেট দিছে, এগুলো যদি কোনো কাগজে লেখা যেত তাহলে এক ট্রাঙ্ক সার্টিফিকেট হতো আমার। এই সার্টিফিকেটগুলো কাজে লাগবে। যেমন একটা তোমার আমি বলি, এই যে এটা একটা সার্টিফিকেট, মাঝে মনে প্রায় একটা কথা বলে, তোমার রাইকে আমার মরতে ইচ্ছে করে। তোমার রাইকে আমার কেন মরতে ইচ্ছা করবো? কারণ তোমার রাইকে যদি মরে যায়, আমি ব্যস্ত গেলাম, মনে করো ব্যস্ত, মনে করো সব পাইলাম, আমি তো এইখানেও সব পাইতেছি, প্লাস আমার ছেলেকে পাইতেছি। তোমার চেয়ে কি ওইখানে আমার বেশি সুখ কেউ দিব? আমি কখনো আমার মুখ থেকে কোনো কিছু বের করতে পারি না, তুমি টের পাও। আমার একটা আলাদা দেহ, কিন্তু তোমার দেহের ভিতরে তুমি আমার সেট করে ফেলাইছো। আমার কি খাইতে মন চায়, কি খাইতে মন চায় না, তো ব্যস্ত গেলে তো এইটাই ঘটবো। ব্যস্ত গেলে তো এই ঘটনাটাই ঘটবো যদি আমি ব্যস্ত যাই। কিন্তু এইখানে দুনিয়াতে ওইটা প্লাস আমার ছেলে আমার সাথে আছে, তাহলে আমি এটা ওই ব্যস্তের প্রতি আমার কেন লোভ হইব? তোমাকে ছেলে আমার ব্যস্ত যেতে ইচ্ছা করে না, তাহলে এর চেয়ে সার্টিফিকেট আর কি হতে পারে? আই শুড কল ইউ বস অ্যাকচুয়ালি। ওনার কাছ থেকে শুনেন ইউ আর অ্যাকচুয়ালি দ্য বস। থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকেও ধন্যবাদ, অনেক সময় দিলে আমাকে। এই ভিডিওটি আপনার কেমন লেগেছে আপনি কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড ফলো মাই সোশ্যালস লাইক টিকটক, ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক। ওখানে আমি আমার আপডেট দিয়ে থাকি। অ্যান্ড চেক দ্য রিয়ালিটি।